সংসদ তো নয়, যেন সাক্ষাৎ টাইম বম। এখন একের পর এক এমন তথ্য সামনে আসছে যা দেখে শুনে রীতিমতো চমকে যেতে হয়। বুধবার সংসদে স্মোক ক্র্যাকার নিয়ে হামলার পরে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৈরি করা হয়েছে 5 সদস্যের টিম। কমিটির দায়িত্বে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল, এবং সেই সূত্রেই কিন্তু সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে কড়া পদক্ষেপের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সংসদ ভবনে নিরাপত্তায় গাফিলতির দায়ে সাসপেন্ড 8 জন নিরাপত্তা কর্মী। আরো আপডেট কি রয়েছে? লোকসভার সচিবালয়ের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবনের মূল প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই 8 জন। তাণ্ডবের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু দিল্লি পুলিশের। সুরক্ষা ব্যবস্থায় গলদ নিয়ে একাধিক বিষয় ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। আর এই ঘটনায় সাগর শর্মা, মনোরঞ্জন ডি, অমল শিন্ডে, নীলম দেবী নামে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আর এক সহযোগী ভিকি শর্মাকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে যার নাম উঠে আসছে সেই ললিত ঝা, সে গেল কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? এখনো পর্যন্ত অবশ্য তাদের কারো সঙ্গে কোনো সন্ত্রাসবাদী যোগ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট যে কোনো হুটহাট করে ঘটানো কাণ্ড এটা নয়, বরং রীতিমতো পরিকল্পনা করে করা হয়েছে। পুরোটাই A to Z, সবটাই ছকা ছিল আগে থেকে। আর এবার ছিল কার্যসিদ্ধির পালা। পকেটে ভিজিটার্স গ্যালারির পাস, পায়ের নিচে জুতোয় লুকোনো রংবোমা। এরপর যা হলো বুধবার সংসদে, তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যদিও তদন্তে জানা গেছে হামলার ব্লুপ্রিন্ট সম্পূর্ণ আলাদা ছিল। বুধবার নয়, আসলে বৃহস্পতিবার 14 ডিসেম্বর সংসদে হানার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, এবং হঠাৎ সিদ্ধান্ত নয়। গত 1 বছর ধরে এর পরিকল্পনা করছিল তারা। পরিকল্পনায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য গত বাদল অধিবেশনের নতুন সংসদ ভবনে ভিজিটর হিসেবে ঢুকেছিল অভিযুক্তরা। গোটা সংসদ ভবন ঘুরে রেকি করে গিয়েছিল। 4 জন সংসদের ভিতরে ঢুকে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করা হয় বলে খবর। কিন্তু পরিকল্পনার দিনক্ষণ বানচাল হয়ে যায় বিজেপি সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে পাস পাওয়ার পর। 14 ডিসেম্বর হানা দেওয়ার পরিকল্পনা থাকলেও 13 ডিসেম্বরের পাস পায় অভিযুক্তদের মধ্যে 2 জন। ফলে শেষ পর্যন্ত 4 জনের বদলে সংসদের ভিতরে ঢোকে 2 জন, সাগর ও মনোরঞ্জন। দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে রং বোমা নিয়ে স্পিকারের দিকে ছুটে যায় তারা। সংসদ ভবনের বাইরে স্মোক বম নিয়ে হাজির ছিল নীলম ও অমল। যিনি সই করে ওদের ঢুকিয়েছেন তিনিও ভারতীয় জনতা পার্টির এমপি। তাহলে তার সঙ্গে যোগসাযোগ ছিল কিনা এটার একটা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং ওই এমপিকে বরখাস্ত করতে হবে। 300-র উপরে এখানে নিরাপত্তারক্ষী থাকে। কালকে 176 জন ছিল। কেন ছিল? अंदर कितना खोखला हो गए हैं देश की सुरक्षा, ये क्या चिंता के विषय नहीं है हमारे प्रधानमंत्री जी को? अरे कम से कम ये तो कहे कि हमारा सदन में ये जो हमला हुई, मैं निंदा करता हूँ। कहीं अगर सुरक्षा की चूक हो तो मैं इसको निगरानी करते हुए, सारे निरीक्षण करते हुए मैं इसे सुधार लेंगे। ये कहने में क्या आसमान टूट पड़ती है? তদন্তে আরও জানা গিয়েছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলাদাভাবে দিল্লিতে এসে পৌঁছয় ওই 4 অভিযুক্ত। ললিত ঝা তাদের থাকার ব্যবস্থা করে গুরুগ্রামে। ললিতারই বন্ধু বিকির বাড়িতে কয়েকদিন ছিল অভিযুক্তরা। এর আগে বাদল অধিবেশনে ভিজিটার্স পাস নিয়ে রেকি করে যায় মনোরঞ্জন। এমনকি বিজেপি সাংসদ প্রতাপ সিনহার থেকে ভিজিটার্স পাস নেওয়ার দায়ভারও ছিল তার উপর। সেজন্য সাংসদের অফিসের ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করেন মনোরঞ্জন। 14 ডিসেম্বরের পাস চাওয়া হয়েছিল, কিন্তু সাংসদের অফিস থেকে 13 ডিসেম্বরের পাস দেওয়া হয়। বুধবার সকালে ভিকির বাড়ি থেকে একটি রেডিও ট্যাক্সিতে সংসদের দিকে রওনা দেয় অভিযুক্ত 5 জন। পরিকল্পনা অনুযায়ী মনোরঞ্জন এবং সাগর সংসদের ভিতরে যায়। বাইরে অপেক্ষা করতে থাকে নীলম, অমল এবং ললিত ঝা। তদন্তে এও জানা গেছে অভিযুক্তদের আলাপ পরিচয় সবটাই হয়েছিল সোশ্যাল মিডিয়ার সূত্রে। পুলিশ সূত্রে খবর, গত প্রায় 4 বছর ধরে তারা একে অন্যকে চেনে। বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি এই ছক তারা কষেছিল। বিখ্যাত হওয়ার স্বপ্ন ছিল সকলের। এহেন পদক্ষেপের পিছনে সেটাও ছিল আরেকটি কারণ। পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরের রেপ্লিকাও তৈরি করে তারা।
ঘটনাচক্রে বুধবারই ছিল সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্তি। সেই দিনেই যে কাণ্ড তারা ঘটালেন তার জল যে আরও বহুদূর গড়াবে এ কথা বলাই যায়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। মানে এক কথায় সংসদ নিয়ে তোলপাড় গোটা দেশ। এদিকে এ রাজ্যেও বিস্ফোরণ কাণ্ডের রীতিমতো বিস্ফোরক তথ্য। বসিরহাটের ঘটনার কথা বলছি। পেটের তাগিদে কাজে গিয়ে গেল প্রাণটাই। ধলতিথা গ্রাম, সেখানে ইট ভাটার এই চিমনিতেই ফায়ারিং এর কাজ চলছিল, আর সে সময়ই বিস্ফোরণ। আগুন, জানা গেছে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ভাটার চিমনিতে জমেছিল মিথেন গ্যাস, আর তার রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। আগে ভাগে গ্যাস বের না করে ইট ভাটার কাজে নামতেই আগুন লেগে বিরাট বিস্ফোরণ। একের পর এক শ্রমিকের মৃত্যু। এখনো পর্যন্ত সংখ্যাটা 4, গুরুতর জখম 15 জন। অভিযোগ, এই বিষয়ে শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও ব্যর্থ হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যের বাসিন্দা। কেন দীর্ঘদিন বন্ধ থাকা চিমনিতে পরীক্ষা না করেই কাজ শুরু হলো? শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কেন? এত মৃত্যুর দায় কার? ভাটাগুলো তো সমস্তটাই প্রশাসনিক। প্রশাসনের তরফ থেকে আমরা যেটা ভাবনা চিন্তা করেছি, আমরা জেলা আধিকারিক আমাদের মাননীয় ডিএম সাহেবের সাথে বসবো। যদি ভাটার জন্য স্পেসিফাইড কোনো প্রোটোকল থাকে সেটা জেনে সমস্ত ভাটা মালিককেই বলবো। এটা শুধু তাদের মালিকদের তরফে নয়, মালিক এবং তাদের যারা কর্মচারী, তাদের যারা শ্রমিক, প্রত্যেকের সুরক্ষার জন্য এটা জরুরি এবং তার ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করা হবে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর আজকের, বালু আর বাকিবুর ফের শিরোনামে। কাকে ছেড়ে কার কথা বলবো? প্রশ্ন একাধিক। বাকিবুরের সূত্রেই কি রেশন দুর্নীতির টাকা চলে গিয়েছে দুবাইয়ে, নাকি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলবো, যার স্ত্রী কন্যার নামে নাকি রয়েছে 58খানা ফিক্সড ডিপোজিট, সব মিলিয়ে কম করে যা 3 কোটি। আগে সবাই বলতেন কালো টাকার আস্থানা সুইস ব্যাংক, কিন্তু আজকালকার দিনে সুইস ব্যাংকের রমরমায় কিছুটা যেন ভাটা পড়েছে। সুইসের বদলে বাজারে দুবাইয়ের হাওয়া। কালো টাকার ইনভেস্টমেন্টের নাকি সেরা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে দুবাই। তা আরব দেশে এই কালো টাকা ইনভেস্টরের তালিকায় কি আছেন বাকিবুর রহমানও? ইডির সন্দেহ রেশন দুর্নীতির টাকা ঘুরপথে পাঠানো হয়েছে দুবাই। ইডির সন্দেহ হাওয়ালার মাধ্যমে 100 কোটি টাকা পাঠানো হয়েছে দুবাইয়ে। আগেই TV9 বাংলা আপনাদের জানিয়েছিল বাকিবুরের দুবাই যোগের কথা। সেখানে যে বাকিবুরের ফ্ল্যাট ও ব্যবসা আছে সেটা আমরা আপনাদের জানিয়েছিলাম। রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত 35 থেকে 40 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, কিন্তু চার্জশিটে যে 550 কোটি টাকার উল্লেখ। তাহলে বাকি টাকা কোথায়? এই প্রশ্নের উত্তর পেতেই গোয়েন্দাদের ফোকাস দুবাইয়ে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে উজ্জ্বল উপস্থিতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডির চার্জশিট অনুযায়ী ধান বিক্রিতে দুর্নীতির 450 কোটি টাকা সরকারি তহবিল থেকে ভুয়ো চাষিদের নামে পাঠানো হয়েছে। আর এই টাকা গায়েবে নাকি কাজ করেছে বালু বাকিবুর আন্ডারস্ট্যান্ডিং। এর পাশাপাশি ধনপতি বালুর স্ত্রী ও কন্যার নামে নাকি 58টি টার্ম ডিপোজিটের হদিশ পাওয়া গেছে, যার মোট মূল্য প্রায় 3 কোটি টাকা। গোয়েন্দাদের সন্দেহ এই 58টি টার্ম ডিপোজিটের সঙ্গে রেশন দুর্নীতির যোগ থাকতে পারে। সেই কারণেই এই 58টি টার্ম ডিপোজিটে থাকা 2,89,00,000 টাকা তারা বাজেয়াপ্ত করেছেন। এবং এই রেশন দুর্নীতিতে প্রত্যেকটি লেনদেনই কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে। এবং এই 60 দিনের তদন্তেই এখনও পর্যন্ত নাম উঠে এসছে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের। পরবর্তী ধাপের তদন্তে উঠে আসবে কি আরও কোনো নতুন নাম, সেটাই এখন দেখার অপেক্ষায়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। জ্যোতিপ্রিয়র করা মামলায় এসএসকেএমের ভূমিকায় সন্দেহ প্রকাশ ইডির। এসএসকেএমকে বিশ্বাস করি না, হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কি সিসিটিভির প্রয়োজন রয়েছে? সিআরপিএফকে কি ইডি বিশ্বাস করে না? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাসপাতালে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি নিয়ে ইডি নিম্ন আদালতে মামলা করে। নিম্ন আদালত সম্মতি দেয় ইডির আর্জিতে, আর এই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেন জ্যোতিপ্রিয়।